আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এবং আমি আছি তোমাদের নিয়মিত পরিণীতির শিক্ষক এবং তোমাদের পড়ালেখার ইনস্ট্রাক্টর। এবং তোমরা যারা আজকে যুক্ত হয়েছো তোমাদের সবাইকে স্বাগতম। এবং ইতিপূর্বে যে ক্লাসগুলো তোমরা করো নাই তোমাদেরকে বলবো ইতিপূর্বে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো ক্লাসগুলো করে নেওয়ার জন্য। যারা যুক্ত হয়েছো তোমাদের সবাইকে অনেক 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 প্রীতি এবং শুভেচ্ছা। এবং আমাদের সাথে যারা যুক্ত হয়েছে তোমাদেরকে বলবো মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য, যাতে তোমাদের মনোযোগ বিঘ্নিত না হয়। সেজন্য তোমাদের বলবো তোমাদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসলে যাতে তোমরা ওইদিকে ডাইভার্ট না হও, ঠিক আছে? ওকে, যারা যুক্ত হয়েছে তোমাদের সবাইকে স্বাগতম। এবং তোমাদের আজকের যে ক্লাসটি আমি নিব সেটা হচ্ছে তোমাদের পরিণীতি প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের উপরে। সপ্তম অধ্যায়টা তোমরা জানো যে এটা অনেক বড় একটা অধ্যায়, ঠিক আছে? তোমরা যারা যুক্ত হয়েছো তোমাদের বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও। সপ্তম অধ্যায়ে আমি চেষ্টা করব দুইটি ক্লাস নেওয়ার জন্য। আজকে একটি ক্লাস নিচ্ছি কারণ এটা অনেক বিশাল বড় একটা অধ্যায়। তো আজকে আমরা যেটুকু পারবো কভার করব, এর পরবর্তী ক্লাসে আমরা বাকিটা কভার করার চেষ্টা করব। ওকে, ডিটেলস ক্লাসে যাওয়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো নিজেদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে রাখো। ক্লাস করা শেষ হয়ে গেলে দেন তোমরা ডিলিট করে দিতে পারবে, অর্থাৎ তোমাদের টাইমলাইন থেকে তোমরা রিমুভ করে দিতে পারবে। ওকে, যারা যুক্ত হয়েছে কে কোন জায়গা থেকে ক্লাসটি করছো সেটা একটু কমেন্ট সেকশনে জানাও, ততক্ষণ আমি ক্লাসের ডিটেলস ক্লাসে চলে যাই। ওকে, একটু কমেন্ট সেকশনে জানাও যে কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখছো, কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখছো, এবং তোমাদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে রাখো। তো আজকের যে ক্লাসটি হবে সেটা আমি আবার বলছি যে তোমাদের প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের উপরে। এবং তোমরা ক্লাসটি করলে নিঃসন্দেহে তোমরা উপকৃত হবে। সুতরাং তোমাদের বন্ধু বান্ধবীদেরকে একটু জানিয়ে দাও। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফাবিয়া আহমেদ মাহি, এবং স্নেহা সুলতানা যুক্ত হয়েছেন আমাদের সাথে, চট্টগ্রামের সাথী যুক্ত হয়েছে, এবং আকি তারাও যুক্ত হয়েছে লালমনিরহাট থেকে, সাথী যুক্ত হয়েছে পাবনা থেকে আমাদের সাথে, এবং শরীফাতুন নেসা যুক্ত হয়েছে আমাদের সাথে, প্রিয়া যুক্ত হয়েছে নেত্রকোনা থেকে, ফারহানা আক্তার যুক্ত হয়েছে কক্সবাজার থেকে। ওকে, আলফি যুক্ত হয়েছে রংপুর থেকে। খুবই চমৎকার, এক একজন এক এক এলাকা থেকে যুক্ত হয়েছে। আকলিমা জান্নাত যুক্ত হয়েছে লক্ষ্মীপুর থেকে। ওকে, ভেরি গুড। তানিশা তানু যুক্ত হয়েছে চট্টগ্রাম থেকে। ইতুর সীতাকুণ্ড থেকে যুক্ত হয়েছে। টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছে নাহারুন নাজনীন। ওকে, ফাইন। এবং নাম ছাড়া একজন আসছে, সে গাজীপুর থেকে যুক্ত হয়েছে। সে যদিও বা নিয়মিত ক্লাস করে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তার নামটা আমি জানি না। রাকিব আল হাসান যুক্ত হয়েছে চকবাজার চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে। রাকিব, আমিও তো চকবাজার থেকে, তুমি অফিসে চলে আসো। মহামিন যুক্ত হয়েছে আমাদের সাথে দিনাজপুর থেকে, এবং মীরা যুক্ত হয়েছে চাঁদপুর থেকে। ওকে, রাশেদ প্রামাণিক যুক্ত হয়েছে আমাদের সাথে, এবং উম্মে সালেম দিবা যুক্ত হয়েছে চট্টগ্রাম থেকে। হুসাইন আহমেদ কবির যুক্ত হয়েছে। ওকে, যাই হোক, আমি আর কমেন্টস নিচ্ছি না, আমরা ক্লাসে চলে যাই। কারণ তোমাদের অনেকে আবার কমেন্টস পড়লে বিরক্ত হও, আবার অনেকে কমেন্টস পড়ার জন্য বলো। প্রিয়া ইসলাম মাহি, মাহি তোমার নাম মাহি, আচ্ছা। রাশেদ যুক্ত হয়েছে, প্রামাণিক যুক্ত হয়েছে, একের 3 বলেছে। সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি? আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে সরকার হচ্ছে রাষ্ট্রের উপাদান। দেখো, একটা রাষ্ট্রের 4টি উপাদান থাকে। রাষ্ট্রের কয়টি উপাদান থাকে? রাষ্ট্রের 4টি উপাদান থাকে। একটা হচ্ছে নির্দিষ্ট জনসংখ্যা থাকে, তাই না? নির্দিষ্ট জনসংখ্যা থাকে, একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকে, ভূখণ্ডের পাশাপাশি একটা দেশের একটা সার্বভৌমত্ব থাকে, সার্বভৌমত্বের পাশাপাশি আরেকটা উপাদান থাকে, সেটা হচ্ছে কি? সরকার। এই সরকারের আবার 3টি বিভাগ থাকে। কয়টি বিভাগ থাকে? সরকারের 3টি বিভাগ থাকে। তোমরা অলরেডি যারা উত্তর করতেছো তোমাদের ভেরি গুড, তোমাদেরকে
অভিবাদন। এবং এখানে অলরেডি অনেকেই যুক্ত হয়েছে, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। এবং হৃদয় যুক্ত হয়েছে, রাশেদ প্রামাণিক থেকে শুরু করে ইতু চৌধুরী। অলরেডি তোমরা জানো যে সরকার 3টি বিভাগ বা অঙ্গ থাকে, আর তার মধ্যে একটা হচ্ছে আইন বিভাগ এবং শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এখানে তোমাদের কাছে আমি জানতে চাইবো যে আইন বিভাগকে আরেকটি নামে ডাকা হয়। আইন বিভাগকে আইনসভাও বলা হয়, আইনসভাও বলা হয়। কি বলা হয়? আইনসভাও বলা হয়। ওকে। আর শাসন বিভাগকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি নির্বাহী বিভাগও বলা হয়। কি বিভাগ বলা হয়? নির্বাহী বিভাগও বলা হয়, সরি, নির্বাহী বিভাগও বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো আমাদের দেশের যে আইন বিভাগ বা আইনসভা আছে সেটাকে একটি নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি যে সংসদ নামে ডাকা হয়। আমাদের দেশে আইনসভা বা আইন বিভাগকে সংসদ বলে ডাকা হয় বা সংসদ নামকরণ করা হয়েছে। তো এটাকে ইংরেজিতে পার্লামেন্ট বলা হয়। তো সরকারের কয়টি বিভাগ অলরেডি তোমরা অনেকে উত্তর করেছো, সুতরাং আমি এটা স্কিপ করে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে চলে যায় যে কোন ভিত্তি বা মাপকাঠি অনুযায়ী এরিস্টটল সরকারকে শ্রেণী বিভাগ করেছে। আমরা জানি যে কোন ভিত্তি বা মাপকাঠি এরিস্টটল সরকারকে দুইটি নীতির উপর ভিত্তি করে ভাগ করেছেন, তাই না? দুইটি নীতির উপর ভিত্তি করে ভাগ করেছেন। আমরা প্রথম পত্রের সপ্তম অধ্যায় পড়ছি, পৌরনীতি প্রথম পত্র। ওকে, নির্বাহী বিভাগের কথা বলছে। ওকে, চমৎকার উত্তর হয়েছে। এবং হচ্ছে যারা যুক্ত হয়েছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আজকের ক্লাসটা তোমরা করো মনোযোগ দিয়ে, এবং অনেক কিছুই জানার আছে এই অধ্যায়ে। সপ্তম অধ্যায় এটা সবচেয়ে বড় অধ্যায়, এবং আমি তোমাদের সিক্সার্স প্রোগ্রামের বেশ কিছু ক্লাস নিয়েছিলাম এই অধ্যায়ের উপরে, এবং মোটামুটি অধ্যায়টা শেষের দিকে চলে গিয়েছিলাম, কিন্তু বাকি ক্লাসগুলো আমরা করতে পারিনি। ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের ডিটেলস ক্লাসগুলো আছে। ঠিক আছে, যারা এমসিকিউ কোর্সের বাইরেও ডিটেলস এই অধ্যায়টা জানতে চাও, তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সিক্সার্স প্রোগ্রামের যে ক্লাসগুলো ছিল সেখানে কিন্তু এই ক্লাসগুলো পাবে। ওকে, যাই হোক, এখানে তোমরা অলরেডি উত্তর করা শুরু করে দিয়েছো, এবং ইতিমধ্যে যারা উত্তর করেছে তাদের মধ্যে যাদের উত্তর হয়েছে, ইতু চৌধুরীর উত্তর হয়েছে, এবং রাশেদ হয়েছে, রাশেদের উত্তরগুলো হয়েছে, এবং প্রিয়ার উত্তর হয়েছে, এবং হচ্ছে রাকিব আল হাসানের উত্তর হয়েছে, এবং পার্বন সূত্রধরের উত্তর হয়েছে, প্রমাণিক উত্তর হয়েছে, এবং রিপনের উত্তর হয়েছে, আলফি উত্তর হয়েছে, এবং কবির। তোমাদের অনেকেরই উত্তর হয়েছে, ভেরি গুড, চমৎকার উত্তর দিয়েছো। এখানে মেনলি যে এরিস্টটল সংখ্যা ও উদ্দেশ্য নীতির উপর ভিত্তি করে সরকারকে দুই ভাগে ভাগ করেছেন। ওকে, মানে সরকারের শ্রেণীভাগ করেছেন দুই ভাগে। একটা সংখ্যা উদ্দেশ্য নীতির কথা যদি বলি, মানে সংখ্যা নীতি এবং উদ্দেশ্য নীতি। প্রথমে আমরা সংখ্যা নীতির কথা যদি বলি, সংখ্যা নীতির দিক থেকে তিনি সরকারকে আবার 3 ধরনের ভাগে ভাগ করেছে, যেখানে একজন শাসক থাকে। হ্যাঁ, একজন শাসক থাকে যেখানে, সেটাকে একটা ভাগে ভাগ করেছে, মানে একজনের শাসন। হ্যাঁ, একজনের শাসন, আমি শাসনেই লিখি, ঠিক আছে, একজনের শাসন। এরপরে হচ্ছে কয়েকজনের শাসন, কয়েকজনের শাসন। এরপরে আছে কি, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি যে বহুজন। বহুজন মানে হচ্ছে অনেকের শাসন বা সবার শাসন, বহুজনের শাসন। এই ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে একজনের শাসনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে উদ্দেশ্য নীতির উপর ভিত্তি করে, উদ্দেশ্য নীতির উপর ভিত্তি করে। আমি যদি তোমাদেরকে সেটা ফাইলে একটু নিয়ে গিয়ে দেখাতে পারি তাহলে আমার একটু ভালো লাগবে আর কি। ঠিক আছে, আমি একটু ফাইলে নিয়ে যাই, তোমাদেরকে ওটা একটু দেখাই, একটু খেয়াল করো। এখানে কিন্তু আছে, আমাদের ক্লাসটা এখানে ছিল, লাইভ ক্লাসের বাইরে ফার্স্ট পেপার এখানে আছে মধ্যে। ওকে, এখানে একটু খেয়াল করো, আমরা এই অধ্যায়টা পুরোটাই শেষ করছিলাম ডিটেলস ক্লাসে। এটা অনেক বড় অধ্যায়, বুঝছো, এটা অনেক বড় অধ্যায়, এত বড় অধ্যায় যে এটা আসলে প্রায় 9টা ক্লাস লাগে। যারা পেইড বেসের স্টুডেন্ট আছে তারা জানে যে এটার উপর 9টা ক্লাস লাগে। তো এরিস্টটল যেভাবে ভাগ করছে আর কি, এটার ডায়াগ্রামটা তোমাদেরকে যদি দেখায়, এটা হচ্ছে এটা, বুঝছো। এবং এরিস্টটল বলছে এখানে সবচেয়ে ভালো সরকার যেটা, সেটা হচ্ছে পলিটি, মানে সবচেয়ে ভালো বা উত্তম, এটা হচ্ছে পলিটি। তোমরা এটা একটু এক নজরে দেখে নাও, পলিটি হচ্ছে উত্তম সরকার বলে উল্লেখ করেছে এরিস্টটল, এই জন্য আমি এটা একটু মার্ক করলাম। তো বাকিগুলো যে খারাপ ওইরকম না, এখানে সংখ্যা নীতির উপর ভিত্তি করে একজনের শাসন, কয়েকজনের শাসন, এবং অনেকের শাসন বা বহুজনের শাসন। এক্ষেত্রে দেখো যে স্বাভাবিক হচ্ছে রাজতন্ত্র, বিকৃত হচ্ছে স্বৈরতন্ত্র। এখানে কিন্তু শাসক কয়জন? একজনের শাসনে স্বাভাবিক হচ্ছে রাজতন্ত্র, বিকৃত হচ্ছে স্বৈরতন্ত্র। মানে এরপরে হচ্ছে কয়েকজনের শাসনের ক্ষেত্রে অভিজাততন্ত্র হচ্ছে স্বাভাবিক, আর দৈনিকতন্ত্র হচ্ছে অস্বাভাবিক। আর অনেকের শাসনের মধ্যে যেটা পলিটি, সেটা হচ্ছে উত্তম সরকার,
গণতন্ত্রকে মূর্খদের শাসন বা হচ্ছে অযোগ্যদের শাসন বলে অনেকে মনে করে, এটাকে অনেকে মানে ভালো শাসন হিসেবে দেখে না। ওকে, তাহলে আমরা আবার আমাদের সেই স্লাইডে চলে যাই যেটাতে আমরা পড়ছিলাম। ওকে, এখানে আমরা যেটা বলছি যে এরিস্টটলের সর্বোত্তম সরকার কোনটি। আচ্ছা, এর আগে যেটা আমরা পড়ছি আর কি, যে সংখ্যা নীতি এবং উদ্দেশ্য নীতির উপর ভিত্তি করে যেটা বলছি, এটার উত্তর কিন্তু তোমাদের অনেকেরই হয়েছে। 3 নম্বর এমসিকিউতে চলে যায়, সেটা হচ্ছে কি এরিস্টটলের মতো সর্বোত্তম সরকার কোনটি। অলরেডি কিন্তু আমি তোমাদের সেটা বলেছি, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও দ্রুত। স্যার আমি কমার্স, আমি ক্লাস করতে পারি, তুমি ক্লাস করো, সমস্যা নাই। মানোয়ারা বেগম ক্লাস করো, সমস্যা নাই, কিন্তু হচ্ছে ক্লাস করে তুমি কমার্সের বিষয়ের সাথে রিলেট না, এটা তোমাকে জিকে এর ক্ষেত্রে এটার সহযোগিতা করবে, কিন্তু তোমার পরীক্ষার সাথে সম্পর্কিত না। নদী চৌধুরী লেট করে যুক্ত হয়েছে, সমস্যা নাই। জুবাইদা হাকিম যুক্ত হয়েছে। এখানে উত্তর করেছে অলরেডি, নাম নাই যে, সেই উত্তর করেছে। এখানে 3 নম্বর পলিটি বলেছে, অলরেডি আমি তোমাদেরকে সেই উত্তরটা বলে দিয়েছি, যে যেহেতু আমরা ডায়াগ্রামটা দেখেছি সেখানে উত্তরটা আমাদের ছিল। ওকে, তোমরা যারা উত্তর করেছো তোমাদের অনেকেরই উত্তর হয়েছে। পলিটি উত্তরটা হচ্ছে, ফাহিমা পামু উত্তর করেছে, এবং হচ্ছে পার্থ দে উত্তর করেছে, এবং নেহরুন নাজনীন উত্তর করেছে, এবং ইমন উত্তর করেছে। তো সবারই উত্তর হচ্ছে, এবং তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো, এবং আমরা যত আস্তে 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 আমরা কঠিনের দিকে যাব। যেমন ধরো, নিচের কোন দেশে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র মানে প্রচলিত রয়েছে। আমরা জানি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, রাজতন্ত্র 2 ধরনের হয়। দেখো, যেই শাসন ব্যবস্থায় রাজা বা রানী রাষ্ট্রের প্রধান হিসেবে, রাজা বা অর্থাৎ যেই শাসন ব্যবস্থায় রাজা বা রানী রাষ্ট্রের প্রধান হিসেবে, মানে রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি মূলত ভূমিকা পালন করে, রাষ্ট্রের প্রধান হিসেবে। অথবা আমরা এটা বলতে পারি, যে শাসন ব্যবস্থায় রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে রাষ্ট্রের প্রধান হিসেবে নিযুক্ত হন, সেটাই হচ্ছে রাজতন্ত্র। রাজতন্ত্রকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আর একটা হচ্ছে কি নিরঙ্কুশ রাজতন্ত্র। অর্থাৎ এটাকে আমরা চরম রাজতন্ত্র বলি, অর্থাৎ এটাকে আমরা নিরঙ্কুশ রাজতন্ত্র বলি। আর একটা হচ্ছে কি নিয়মতান্ত্রিক, অর্থাৎ যেটাকে আমরা বলি তোমার সসীম, এটাকে চরম বা অসীমও আমরা বলি, অর্থাৎ অসীম। আর এটা হচ্ছে সসীম রাজতন্ত্র। সসীম রাজতন্ত্রের এটাকে আমরা বলছি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। তো আমরা মেইনলি অসীম বা যেটাকে আমরা নিরঙ্কুশ রাজতন্ত্র বলি, এটা সৌদিতে আমরা দেখি, অর্থাৎ সৌদি আরব থেকে শুরু করে ইউ ইউএই এই সবগুলোতে আমরা নিরঙ্কুশ রাজতন্ত্র আমরা দেখতে পাই। তো এখানে আমরা যেটাতে দেখি যে নিয়মতান্ত্রিক যে রাষ্ট্র বা যে সরকার বা রাজতন্ত্র, সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে ইংল্যান্ডের মধ্যে, অর্থাৎ হচ্ছে যুক্তরাজ্যের মধ্যে। তোমরা একটু বলো তো, যে বর্তমানে যুক্তরাজ্যের যিনি রাষ্ট্রপ্রধান আছেন বা রাজা আছেন, তার নাম কি, একটু উল্লেখ করো তো। তোমরা দেখি, যে প্রিয়া বলতেছে কি যে আমার স্যার আমাদের কেন গণতন্ত্র, আমি বুঝলাম না তোমার প্রশ্নের কথা। আচ্ছা, সাথী উত্তর করেছে, ফাহিমা ফামু উত্তর করেছে, পার্থ উত্তর করেছে, এবং আরো যারা উত্তর করেছে তোমাদের সবারই উত্তর হয়েছে। এবং নিম্নের কোন দেশটি প্রজাতন্ত্র, একটু খেয়াল করো। রাজতন্ত্রের মধ্যে দেখো, রাজতন্ত্রের মধ্যে রাজা থাকে, বুঝছো, কিন্তু আমাদের দেশে রাজা আছে কি, আমাদের দেশে রাজা নাই। আছে কে? শাহাবুদ্দিন চুপ্পু, মহামান্য রাষ্ট্রপতি। হ্যাঁ, রাষ্ট্রপতি আছে আমাদের, তাই তো। তাহলে নিচের কোনটি প্রজাতন্ত্র? যেই দেশগুলোতে রাষ্ট্রপতি আছে সেই দেশগুলো মোটামুটি রাষ্ট্র মানে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্রকে ইংরেজিতে বলে রিপাবলিক। কি বলে? রিপাবলিক বলে। কোনটা আসলে রিপাবলিক? যেই রাষ্ট্রের মধ্যে জনগণের মানে যেই রাষ্ট্রের মধ্যে জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ, প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে, পরোক্ষ ভোটে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি কি, রাষ্ট্রপতি নির্বাচিত হন, নির্বাচিত হন, তাকে আমরা কি বলি, যে রাজতন্ত্র মানে রাষ্ট্রপতি, যেখানে জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন, সেটাই হচ্ছে প্রজাতন্ত্র। তো আমাদের দেশ সম্পর্কিত তোমাদের ভালো একটা ধারণা থাকার কথা। সো হোয়াট ইজ জাপান? জাপান রাজতন্ত্র, বুঝছো বাবু? জাপানের রাজা আছে। ওকে, সহজ নাকি কঠিন? অনেক ইজি, একদম পানির মতো বলেছে প্রিয়া ইসলাম। সাথী বলতেছে যে মানে বাংলাদেশের কথা বলছে, জাপান কিন্তু হবে না এখানে। আচ্ছা, অনেকেই সঠিক উত্তর দিয়েছো, চমৎকার উত্তর হচ্ছে তোমাদের। চার্লস তৃতীয় এর কথা বলছে, রাশেদ প্রামাণিক, এবং রাশেদ এখানে উত্তর করেছে 5, বাংলাদেশের কথা বলছে।
মানবিক সহজ নাকি সহজ, ওকে। এবং মুন্নি খাতুন উত্তর করেছে, তৃতীয় সালদের কথা বলছি, ইতু চৌধুরী চমৎকার উত্তর হয়েছে তোমাদের যারা বাংলাদেশের কথা বলেছো, কারণ বাংলাদেশে বর্তমানে রাষ্ট্রপ্রধান হিসেবে রাজা নয়, বরঞ্চ রাজা বা রানী নয়। যদি রাজা বা রানী থাকতো তাহলে বাংলাদেশ হয়ে যেত একটা রাজতন্ত্র বা রাজতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু বাংলাদেশে বর্তমানে রাষ্ট্রপতি আছে। তোমরা মনে রাখবা, যেই দেশে রাষ্ট্রপতি আছে এবং গণতন্ত্র আছে, অন্যদিকে যে সেই রাষ্ট্রপতি জনগণের ভোটে নির্বাচিত হয়। জনগণের ভোটে বলতে এখানে জনগণের প্রত্যক্ষ হইতে পারে অথবা কি পরোক্ষ ভোটে হইতে পারে, যে কোনো একটা পদ্ধতি মেনে যদি রাষ্ট্রপতি নির্বাচিত হয় তাহলে সেটাকে আমরা বলবো প্রজাতন্ত্র। তাহলে বাংলাদেশ একটা রিপাবলিকান দেশ বা হচ্ছে প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এরপরে দেখো, গ্রিক শব্দ ডেমোস অর্থ কি? আচ্ছা, তোমাদের একটু আগে যেটা আমি প্রজাতন্ত্রের কথা বলছি, প্রজাতন্ত্রে গণতন্ত্র থাকাটা আবশ্যক। গণতন্ত্র আর প্রজাতন্ত্র এক জিনিস নয়। গণতন্ত্র না থাকলে প্রজাতন্ত্র কল্পনা করাটা কঠিন হয়ে যায়, কারণ গণতন্ত্র না থাকলে প্রজাতন্ত্র দিয়ে কি করব। এখানে এরপরে দেখো, গ্রিক শব্দ ডেমোস এর অর্থ কি? দেখো, ডেমোক্রেসি ইংরেজি, ডেমোক্রেসি এটা হচ্ছে ইংরেজি শব্দ, আর এটা হচ্ছে বাংলা হচ্ছে কি, বাংলা প্রতিশব্দ হচ্ছে গণতন্ত্র, তাই না? তো গণতন্ত্রকে আমরা যদি ডেমোক্রেসিকে ভাঙি, ডেমোস এবং হচ্ছে ক্রাটুস বা ক্রাঠিয়া, হ্যাঁ, এটা সরি ক্রাটুস বা ক্রাঠিয়া আমরা দুইটা শব্দ পাই। তাহলে এই যে দুইটা শব্দের কথা আমরা বলছি, এই দুইটা শব্দের অর্থ হচ্ছে, ডেমোস অর্থ কি এটা তোমরা নিশ্চয়ই জানো, যে ডেমোস অর্থ 6 নম্বরে গ বলছে, ওকে, জনগণের কথা বলছে। রিফনের কমেন্ট সঠিক হয়েছে, 6 নম্বরে রিয়াজ ভুল উত্তর হয়েছে তোমার। এরপরে হচ্ছে কি পার্থ দে বলেছে গ। যারা গ বলেছো তোমাদের সবার উত্তর হয়েছে, চমৎকার উত্তর, ওকে। এবং এখানে রাশেদ পিক বলছে জাপানিজ এম্পায়ার ওয়াজ। আচ্ছা, সমস্যা নাই, এম্পায়ার থাকতে পারে কিন্তু রাজা এখনো আছে, তারা রাজাকে মেনে চলে। নদী চৌধুরী বলেছে এবং ফারহানা আক্তার বলেছে ঘ বলেছে। ফারহানা কোন যুক্তিতে এটা ঘ হবে আমি জানি না। আগে যদি জানতাম মানবিক এত সহজ তাহলে কমার্স নিতাম না। মনোয়ারা বেগম বলছে যতটা সহজ মনে করতেছে নাম্বার তোলাটা ঠিক ততটাই কঠিন, বুঝছো? তোমার এত আফসোস করার দরকার নাই। তুমি আপাতত আফসোস বাদ দিয়ে তুমি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। আজকে আমি ফার্স্ট থেকে ক্লাসে আসি আর কমেন্ট করতেছি আনন্দ দিচ্ছি, আপনি আমার নামটা বলেন নাই। সুরাইয়া পারভিন, আই এম সো সরি, আসলে আমি আসলে রাইসা, আচ্ছা রাইসা, আই এম সো সরি, আমি আসলে তোমার কমেন্টসটা হয়তো চোখে পড়ে না, আমি ইচ্ছা করে দেখি না এমন না, চোখে না পড়লে আমি হয়তো স্কিপ করে। কমেন্টস গুলো তো উঠতেছে উপরের দিকে, তাই না? তো ডেমোক্রেসির কথা যেহেতু আমি বলছি, যে ডেমোসের অর্থ হচ্ছে কি জনগণ, ক্রাডোস অর্থ কি শাসন ক্ষমতা। ডেমোস এবং ক্রাডোসের অর্থ কি জনগণের শাসন ক্ষমতা। শাব্দিক করতে ডেমোক্রেসির অর্থ হচ্ছে কি জনগণের শাসন ক্ষমতা। তারা জনগণ লিখছো, তারা তোমাদের সবারই হয়েছে। এটা একটু তোমাদের একটু মনে রাখতে হবে যে গণতন্ত্রের মূল মন্ত্র কি। মানে যেখানে গণতন্ত্র থাকবে, আমরা জানি যে গণতন্ত্রের মধ্যে সাম্য থাকা দরকার। গণতন্ত্রের মধ্যে মানুষেরা তাদের নিজেদের স্বাধীনতা ভোগ করবে, তাই না? তো তোমরা একটু বলো তো, সাম্য স্বাধীনতার পাশাপাশি আর কি টাকা দরকার? অলরেডি আমি দুইটা বলে দিয়েছি, তার মানে এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। মানে শুধু ডিপেন্ড করতেছে শেষেরটার উপরে, ঠিক আছে? তোমরা যদি কমেন্টস করো জানাও তাহলে হবে। 7 নম্বরে সি বলেছে সাম্য স্বাধীনতা ও ভ্রাতৃত্বের কথা বলেছে। ইটু চৌধুরী উত্তর হয়েছে, প্রিয়া উত্তর হয়েছে, নদী উত্তর হয়েছে এবং সুরাইয়া ইসলাম অর্থাৎ হচ্ছে রাইসা উত্তর হয়েছে, এবং হচ্ছে ফাহিমা ফাহমু আগেরটা উত্তর হয়েছে। যাই হোক, এখানে যেটুকু বলা হচ্ছে সেটুকু তোমাদের অনেকেরই উত্তর। পার্থদে উত্তর হয়েছে, নদী চৌধুরী উত্তর হয়েছে এবং হচ্ছে রিয়াজ উত্তর হয়েছে, উত্তর ভুল হয়েছে তোমার রিয়াজ। রিয়াজ কেন এটা বলছো আমি জানি না, তবে এটার উত্তর হচ্ছে তোমাদের এটা সাম্য স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের সময়টা আমাদের মনে রাখতে হবে। ফরাসি বিপ্লব কখন হয়েছে জানো? যে ফরাসি বিপ্লবটা হয়েছে 1789 সালে, বুঝছো? এটা মূলত ফরাসি, ফরাসি মানে হচ্ছে কোন দেশের বলতো? ফরাসি কোন দেশের? ফরাসি মানে হচ্ছে কোন দেশের, একটু কমেন্ট সেকশনে জানো ফরাসি কোন দেশের। আকিতারা এবং পার্বন, এর পাশাপাশি রিপন, রিপন ভুল হয়েছে তোমার উত্তর। সুরাইয়া হাওলাদার উত্তর হয়েছে, শিফাতুন নেসা উত্তর হয়েছে, আব্দুর রহিম উত্তর ভুল হয়েছে তোমার। এবং আরো যারা ভুল উত্তর দিচ্ছ তোমরা একটু নিজেদেরকে কারেকশন করে নাও। এখানে যেটা বলছে 1789, এটা ঠিক আছে, কোন দেশে হয়েছে এটা একটু বলো, কোন দেশে হয়েছে? এটা ফ্রান্স হয়েছে, প্রিয়া বলেছে। রাশেদ বলছে ফ্রান্স হয়েছে, ভেরি গুড। ফ্রান্স, ফরাসি মানে হচ্ছে ফ্রান্স, ওকে। ফ্রান্সের আদিবাসীদেরকে ফরাসি বলা হয়, বা ফ্রান্সের মধ্যে যেগুলো সংগঠিত হয় সেগুলো ফরাসি হিসেবে উল্লেখিত হয়। ফরাসি বিপ্লব হচ্ছে 1789 সালে। ফরাসি বিপ্লবের পরেই কিন্তু গণতন্ত্রের জোয়ারটা এসেছে বেশি।
ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল কি, যে অনেকটা এটার মতো, ঠিক আছে, মূল মন্ত্র অনেকটা এটার মতো, সাম্য, ভ্রাতৃত্ব এবং কি স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এবং কি স্বাধীনতা। এটা ফরাসি বিপ্লবের মধ্য দিয়েই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা হয়েছে। সাম্য মানে হচ্ছে অধিকার ও সুযোগ সুবিধার ক্ষেত্রে সমতা, ভ্রাতৃত্ব মানে হচ্ছে ব্রাদারহুড, অন্যদিকে স্বাধীনতার মানে তো তোমরা জানো যে খেয়াল ও খুশি মতো যা ইচ্ছা করা, কিন্তু সেই কাজ দ্বারা অন্যের অনুরূপ স্বাধীনতা হরণ করা যাবে না। গণতন্ত্রের ক্ষমতার উৎস হচ্ছে কারা? আমরা জানি যে গণতন্ত্রকে ইংরেজিতে ডেমোক্রেসি বলা হয়। তো ডেমোক্রেসিতে আমরা যেটা দেখি যে সেটাতে ডেমোস, এবং ডেমোসের অর্থ কি? ডেমোসের অর্থ হচ্ছে জনগণ, তাই না? অন্যদিকে ক্রাটুস অথবা ক্রাটিয়ার অর্থ হচ্ছে কি শাসন ক্ষমতা, তাই না? তাহলে দুটার অর্থ দাঁড়াচ্ছে কি জনগণের শাসন ক্ষমতা। তাহলে ক্ষমতার উৎস কি বলতো? জনগণ নাকি প্রধানমন্ত্রী নাকি আইনসভা না রাষ্ট্রপতি? নিশ্চিতভাবে জনগণ। তোমরা মনোহরা বেগম বলছে আমার বাড়ি কোথায়? তুমি কি ইন্টারভিউ নিচ্ছ মনোহরা? ক্লাস করো না, ইন্টারভিউ নেওয়ার দরকার নাই। এরপরে দেখো এখানে পার্থ দে উত্তর হয়েছে খুব চমৎকার ভাবে, এবং ইতু চৌধুরী উত্তর হয়েছে জনগণের কথা বলছো। ওকে ওকে, চমৎকার। সুমন চমৎকার উত্তর হয়েছে, এবং হচ্ছে রাজিম বলেছে যে স্যার আমার নাম আমি তোর নামটা দেখি নাই, সরি সরি ফর দ্যাট। আকি তারা বলছে যে 8-এর সি, ও সি বলেছে, উত্তর হয়েছে। পার্থ দে বলেছে গ, অর্থাৎ রাশেদ দিকে বলেছে 8-এর সি। ওকে, চমৎকার উত্তর হয়েছে যারা জনগণের কথা বলছে, কারণ গণতন্ত্রের মূল কথাই কিন্তু এটা, একনায়কতন্ত্র। আচ্ছা, আমরা যদি বলি যে ক্ষমতার দিক থেকে আমরা যেটাকে একনায়কতন্ত্রকে স্বাভাবিক বলেছে, তোমরা একটু আগে এরিস্টটলের সেই বিষয়টা দেখছো। তো একনায়কতন্ত্রের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে কি একনায়কতন্ত্রের ক্ষেত্রে এক নায়ক, হ্যাঁ, এক নায়ক, এরপরে হচ্ছে এক দেশ, এরপরে হচ্ছে এক জাতি। এখানে এটা একটা সর্বাত্মকবাদী মানে সরকার ব্যবস্থা। সার্বভৌমত্ব ক্ষমতা কার হাতে থাকে? এখানে এক নায়কের হাতেই হচ্ছে সব ক্ষমতা নিযুক্ত থাকে, মানে একজন ব্যক্তিই হচ্ছে মানে সবকিছুকে নিয়ন্ত্রণ করে। প্রকৃত অর্থে এক নায়কতন্ত্রে এক ব্যক্তি বা একটা দলের হাতেই ক্ষমতা থেকে যায়। পার্থদের উত্তর সঠিক হয়েছে, এবং সূত্রধর পার্বণ সূত্রধর উত্তর হয়েছে, এবং সাইফুল ইসলাম উত্তর হয়েছে, এবং হচ্ছে হুসাইন মোহাম্মদ কবির উত্তর হয়েছে। এখানে ইংরেজিতে যে একনায়কতন্ত্রকে ইংরেজিতে কি বলে বলতো? ফেসিজম। ফেসিজম হচ্ছে বিকৃত অবস্থা, স্বৈরতন্ত্র। একনায়কতন্ত্রকে এরিস্টটল স্বাভাবিক সরকার বলেছে, কিন্তু ফেসিজম বা স্বৈরতন্ত্রকে বিকৃত বলেছে। তাহলে একনায়কতন্ত্র হচ্ছে স্বাভাবিক, কিন্তু বিকৃত হচ্ছে ফেসিজম, যেটাকে অর্থাৎ স্বৈরতন্ত্র বলছে। তো এখানে যেটা তোমাদের অনেকে সুবর্ণা যুক্ত হয়েছে আমাদের সাথে, উত্তর হয়েছে আল্লাহর নিঃসুব বান্দা। আচ্ছা বান্দা, তুমি উত্তর তোমারটা হয়েছে, এবং হচ্ছে সুরায়া পারভিন রাইসার উত্তর হয়েছে, এবং হচ্ছে আরফাদের উত্তর হয়েছে চমৎকার ভাবে। তোমরা যারা উত্তর করেছো তোমাদের অনেকের উত্তর হচ্ছে, চেষ্টা করতে থাকো, আশা করি তোমরা পারবে। এখানে এক ব্যক্তি এক দল এবং হচ্ছে এক দেশ, এটা মনে করা হয় একটাই নীতি তাদের। যেমন একনায়কতন্ত্রের ক্ষেত্রে আমি তোমাদের একনায়কের ইংরেজি প্রতিশব্দ কি হবে সেটা কিন্তু জিজ্ঞেস করেছি। তোমরা একটু বলো তো একনায়কের কি হবে? ফেসিজম হবে না, ফেসিজম হবে না, ডিক্টেটর হবে, ডিক্টেটরশিপ হবে। ওকে, ভেরি গুড রাজু ভাই, রেজা ভাই চমৎকার হয়েছে, রাজা ভাই চমৎকার হয়েছে ভাই। ওকে, এরপরে হচ্ছে পার্বণ সূত্রধর, ডিক্টেটরশিপ হয়েছে, তোমার উত্তর হয়েছে। রেজা ভাই এমন নাম কেন দিয়েছো বলো তো? এরপরে হিটলার কোন দেশের একনায়ক ছিলেন? তোমরা তো এটা জানো যে ইতালির মুসোলিনি ছিল, ইতালির মুসোলিনি ছিল। তারপরে হচ্ছে তোমার কি জার্মানির হিটলার ছিল, স্পেনের ফ্রাঙ্কো ছিল। তো এগুলো তোমরা জানো যে মুসোলিনি হচ্ছে ইতালির। তো এর পাশাপাশি হচ্ছে তোমার ফ্রাঙ্কো, তিনি ছিলেন হচ্ছে কোথাকার? ফ্রাঙ্কো, হ্যাঁ, তিনি স্পেনের ছিল। তো এইভাবেই হচ্ছে হিটলার বিভিন্ন সময় আমাদের দেশেও কিন্তু এক নায়ক এক নায়ক টাইপের একজন ছিল। আমি এটার নাম বলবো না, তোমরাই বলতে পারবা, কারণ তোমরা জানো এটা হচ্ছে কোন সরকারের রাজস্ব, এটা তোমরা অলরেডি বুঝে গেছো। আমি এটা নিয়ে অলরেডি একবার বলছি, হ্যাঁ। এবং হোসেন মোহাম্মদ কবির উত্তর হয়েছে তোমার, পার্থ দে উত্তর হয়েছে, রাশেদ দিকে উত্তর হয়েছে। এক জাতি এক দেশ এক নেতা, এটি কোন সরকারের আদর্শ? তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও না। এবং 10 নম্বরে ক বলেছে, 11 নম্বর, স্যার আপনি পৌরনীতি ক্লাসও করান, এদের তো আগে জানতাম না। কেন জানতে না? শরীফাতুন নেসা, আমার ইউটিউবে প্রচুর পরিমাণে ক্লাস আছে, এবং আমার শিক্ষা জীবনে প্রবেশ করেছে আমি সিভিক্স পড়িয়ে, ঠিক আছে। ওকে, ইটু চৌধুরী বলেছে 11-এর ঘ বলেছে। হাসু আবার কথা হাসু আবার কথা বলছে। আচ্ছা, ফারহানা আক্তার তাবাসসুম উত্তর 11 নম্বরে চলে গেছে, কিন্তু আমরা সুরাইয়া হাওলাদার ঘ বলেছে, এক নায়কের কথা বলছে।
তো এটা তো আমি অলরেডি বলে দিয়েছি তোমাদের। যারা সম্রাট দেওয়ান উত্তর হয়েছে, চমৎকার। আলফি আক্তার উত্তর হয়েছে। এবং যারা উত্তর করতেছো তোমরা দেখো কি মানে ইজিলি আমরা শিখতেছি, গল্পের ছলে শিখতেছি, পড়তেছি। ফেসবুককেও যে এভাবে কাজে লাগানো যায় এটা কিন্তু বর্তমান সময়ে এসে আমরা জানতে চাই। একটা সময় ফেসবুকে আমরা বিনোদনের একটা ওয়ে হিসেবে নিতাম যে আমি এসে তো ওই মিম বা হচ্ছে ফানি ভিডিও টাইপস এর যে ভিডিও গুলো আছে সেগুলো দেখতাম ওই 2016-17 দিকে। হ্যাঁ, তো তখন আসলে এরকম প্ল্যাটফর্ম ছিল না যে তোমাদেরকে ফ্রিতে ফ্রিতে পড়াবে, এরকম ছিল না। 10 মিনিট স্কুল ছিল, বাট হচ্ছে এগুলো খুব আমরা জানতাম না যে বাস্তবিক পক্ষে আমরা জানতাম না। আমরা যারা ওইখানে এত বেশি অ্যাভেলেবেল রিসোর্স ছিল না, তারা খুব লিমিটেড ক্লাস নিত এবং ফ্রিতে কোনো ক্লাসই নিত না। যাই হোক, এখানে যেটা বলছি, এক জাতি এক দেশ এক নেতা একটি কোন সরকারের আদর্শ, এটা স্পষ্টভাবে এখানে উল্লেখ করেছে যে আমরা জানি যে এটা নিয়ে আমরা কথা বলেছি অলরেডি, ডিক্টেটরশিপ। এরপরে সংসদীয় সরকারের সরকার প্রধান কে, আমরা তো এটা নিশ্চয়ই জানি যে সংসদীয় সরকার এবং হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। দেখো সরকারের যে বিভাগগুলো আছে, যে আইন বিভাগ ও শাসন বিভাগের ক্ষমতার উপর ভিত্তি করে বা আইন বিভাগ ও শাসন বিভাগের নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে সরকারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংসদীয় সরকার, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। তাহলে সরকার কয় ধরনের হয়? আইন বিভাগ ও শাসন বিভাগের ক্ষমতা ও কর্তৃত্বের ভিত্তিতে যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, আর এটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। ওকে, তো রাষ্ট্রপতি শাসিত সরকার, সংসদীয় সরকার, আর একটা রাষ্ট্রপতি শাসিত সরকার। তো এই দুই ধরনের সরকারের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সরকার প্রধান উভয়তে মানে দুইটাতেই কিন্তু সরকার প্রধান হচ্ছে কে? সরকার প্রকৃতপক্ষে সংসদীয় সরকার ব্যবস্থায় সরকার প্রধান হচ্ছে কে? আমরা জানি যে হাউসের যিনি প্রধান, অর্থাৎ আইনসভার যিনি প্রধান থাকেন, যেমন ধরো আমরা প্রধানমন্ত্রীর কথা বলি, প্রধানমন্ত্রী হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা সরকারের প্রধান। আর সংসদীয় সরকার ব্যবস্থা রাষ্ট্রের প্রধানকে, রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। অন্যদিকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি শাসন বিভাগের নিয়ন্ত্রণ বজায় রেখে রাষ্ট্রপতি মানে শাসন পরিচালনা করে। রাষ্ট্রপতি এককভাবে তার ক্ষমতার চর্চা করে এবং প্রধানমন্ত্রীকে তিনি নিজেই হচ্ছে নিয়োগ দেয়। ঠিক আছে, এবং এটার উত্তর তোমরা পেরেছো অলরেডি। রেজা ভাই উত্তর করেছে, পার্থ দে উত্তর হয়েছে, এবং হচ্ছে পার্বণের উত্তর হয়েছে, সুমনের উত্তর হয়েছে, চমৎকার উত্তর হয়েছে। আমরা দ্রুত আগাচ্ছি। আমরা আরো যে এমসিকিউ গুলো আছে সেগুলোর মধ্যে বিস্তারিত কথা বলতে পারলেই ভালো লাগতো, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তোমরা অনেকেই হচ্ছে মানে ক্লাসগুলো করতে চাও, মানে বিস্তারিত বললে অনেকে ক্লাস করতে চাও না আর কি। তো এটা একটা সীমাবদ্ধতা। তো স্যার, ডিড ইউ সি দা এগুলো কি বলতেছো? আমি বুঝি নাই, আমি দেখি নাই। তুমি যে ফোর্টিস এর কথা বলছো আমি শুনিই নাই এটা। ঠিক আছে, মাদিবা আক্তার উত্তর হয়েছে, এবং আরো যারা, নদী চৌধুরী উত্তর হয়েছে। এবং ওকে স্যার, আমি ইউটিউবের থেকে আপনার পড়া দেখে এখানে আসছি। আচ্ছা, আসলে স্যার আপনার এই পড়াগুলো যেভাবে পড়ান অলওয়েজ মাথায় থেকে এই সাবজেক্ট নিয়ে অনেক টেনশন ছিলাম এখন। আচ্ছা, তুমি মনে হয় সায়েন্স থেকে আর্টসে আসছো, যার কারণে তোমার এগুলো নিয়ে সমস্যা হচ্ছে। আর্টস থেকে যারা আর্টসে আসে তাদের এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। সংসদীয় সরকার প্রচলিত আছে কোন দেশে একটু বলো তো? সংসদীয় সরকার প্রচলিত আছে কোন দেশে? আমরা জানি যে বাংলাদেশের মধ্যে আমরা সংসদীয় সরকারের একটা ধরন, আর বিশেষ করে ইউএস এর কথা যদি বলি, ইউএসএ তে রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্র পরিচালনা করে, তাই না? যে ইউএসএ তে রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্র পরিচালনা করে, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র যেটা, এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার একটা ধরন। আর বাংলাদেশ হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থার। কারণ হচ্ছে একটু যদি আমি বলি যে সংসদীয় সরকার কি, যেই সরকার ব্যবস্থায় আইন বিভাগ সকল ক্ষমতার চর্চা করে এবং সকল ক্ষমতার চর্চা করে মোটামুটি ভাবে। অন্যদিকে শাসন বিভাগ আইন বিভাগের নিকট কি থাকে? তার মানে সকল কাজের জন্য আইন বিভাগের নিকট সবাই দায়ী থাকে। এই ধরনের সরকার ব্যবস্থাকে সংসদীয় সরকার ব্যবস্থা বলে, এবং বাংলাদেশ হচ্ছে সেইটার একটা রূপ। সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক? আমরা সবাই জানি যে সংসদীয় সরকার ব্যবস্থায় যে পদটি নিয়মতান্ত্রিক সেটা হচ্ছে কি, যে বিশেষত নিয়মতান্ত্রিক ভাবে যিনি নিয়মের অধীন থাকে তিনি কে আমাদের দেশে? আমি তো সায়েন্স থেকে আর্টসে আসছি, আচ্ছা সমস্যা নাই। ওকে, এখানে 13 নম্বরের পরে আমরা 14 নম্বরে গেলাম। হোসেন মাহমুদ কবির তোমার উত্তর হয়েছে, এবং 13 নম্বরের প্রশ্নে আমরা উত্তরটা পেয়েছিলাম। 14 নম্বরে খ বলেছে প্রধানমন্ত্রী। আচ্ছা সুমাইয়া হাওলাদার উত্তর ভুল হয়েছে, স্নেহা উত্তর ভুল হয়েছে।
নিয়মতান্ত্রিক কেন? সংসদীয় সরকার ব্যবস্থায় আব্দুর রহিম চমৎকার উত্তর হয়েছে। ওকে, প্রধান বিচারপতি এই আব্দুর রহিম উত্তর ভুল হয়েছে তোমার। স্যার আপনার নাম কি আমরা জানতে পারি? আমার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল। সম্রাট দেওয়ান উত্তর ভুল হয়েছে, এবং হচ্ছে ইটু চৌধুরী উত্তর ভুল হয়েছে। প্রশ্ন না পড়ে উত্তর দিচ্ছ কেন? এই প্রশ্ন না পড়ে উত্তর দিও না। ফ্রেন্ডরা এই নামে ডাকে আদর করে, তাই রাখছি আইডি এর নাম। আচ্ছা, পাইমা পামু উত্তর ভুল হয়েছে। রাশেদ পিকে উত্তর ভুল হয়েছে। ফারহানা উত্তর ভুল হয়েছে। কেউ কি এটা উত্তর করতে পারবে না? এটা উত্তর করতে না পারলে তো সমস্যা। 14 নম্বরে ক, তৌহিদুল ইসলাম উত্তর করেছে। চমৎকার, ও তৌহিদুল ইসলামের উত্তর হয়েছে কারণ যে সরকার ব্যবস্থায় সময়ের সাথে সাথে ছাত্রছাত্রী সব ঘুমিয়ে যাচ্ছে, এটা 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 নিয়ম, এটা জাগতিক নিয়ম। উত্তেজনা বেশিক্ষণ থাকে না। হ্যাঁ, উত্তেজনা বেশিক্ষণ থাকে না, এবং অনলাইনের শিক্ষার্থীদের ক্ষেত্রে এই উত্তেজনাটা সবার ধরে রাখাটা বা মনোযোগ ধরে রাখে না। এরা আসে ওই মাঝে মধ্যে ভিডিও দেখার জন্য আসে, তো একটু ক্লাসে ঢুকে ক্লাস ক্লাস করে আর কি মাঝে মধ্যে। হ্যাঁ, ভালো না। তাদের একটু মন কনসেন্ট্রেশন অন্যদিকে গেলে বা শখা বা শৌকির কথা মনে পড়লে তখন তারা মেসেঞ্জারে চলে যায়, হোয়াটসঅ্যাপে চলে যায়, ইনস্টাগ্রামে চলে যায়। তবে এই এই আর কি, বুঝতে পারছো কিনা? যাই হোক, এখানে যেটা বলছে পার্বণ সূত্রধর যেটা বলছে উত্তর ভুল হয়েছে। যারা রাষ্ট্রপতি উত্তর দিয়েছে তোমাদের উত্তর হয়েছে, বিশেষ করে তৌহিদ প্রথম উত্তর করেছে। এখানে রাষ্ট্রপতিটা হবে কেন হবে? দেখো, যে সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির হাতে কোনো ক্ষমতা থাকে না। দেখো, আইন বিভাগ এবং শাসন বিভাগ সংসদীয় সরকার ব্যবস্থায়, আইন বিভাগের মধ্যে যারা থাকে তাদেরকে আমরা মেম্বার অফ পার্লামেন্ট বলি, সংক্ষেপে বলি এমপি। আমাদের দেশে যেই সংবিধান ছিল সেখানে 350টি আসন ছিল, এবং তারা প্রত্যেকে এমপি বলে নিজেদেরকে পরিচয় দিত। এই মেম্বার অফ পার্লামেন্টে যারা আছে, আর শাসন বিভাগে কারা থাকে? দেখো, শাসন বিভাগে থাকে রাষ্ট্রপতি, এবং অন্যদিকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এবং হচ্ছে মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদ এখানে সবাই হচ্ছে মোটামুটি ভাবে যে শাসন বিভাগের অংশ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ। এই যে দেখো, রাষ্ট্রপতির সাংবিধানিকভাবে লেখা আছে, যে সাংবিধানিকভাবে লেখা আছে রাষ্ট্রপতি কি কি দায়িত্ব পালন করবে, কি করবে না করবে, প্রধানমন্ত্রী কি কি দায়িত্ব পালন করবে, কি করবে না করবে, মানে এগুলো লিপিবদ্ধ করে সংবিধানে থাকলেও রাষ্ট্রপতির ক্ষমতা বা পাওয়ার খুবই সীমিত। রাষ্ট্রপতিকে একদম, হ্যাঁ, তোমার একদমই লিমিটেড পাওয়ার দেওয়া হয়েছে, যে রাষ্ট্রপতি হচ্ছে থাকলেও যে, না থাকলেও সেই। যেমন যেমন ধরো তোমরা জুলাই এবং আগস্টের যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের আগে তোমরা হয়তো বা শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে অনেকে চিনতে না, তাই না? জুলাই এবং আগস্টের বিপ্লব যেটা হয়েছে, সেই বিপ্লবে আগে হয়তো বা শাহাবুদ্দিন চুপ্পু বা আমাদের যে রাষ্ট্রপতি আছেন ওনাকে হয়তো বা তোমরা অনেকে চিনতে না। কেন? কারণ হচ্ছে উনার যে ক্ষমতা বা পাওয়ার খুবই লিমিটেড বা খুবই নিয়ন্ত্রিত। এই কারণে যে সংসদীয় সরকার ব্যবস্থা, আমাদের দেশ হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থার একটা দেশ। ওকে, ওকে, নদী চৌধুরী আগে উত্তর করেছে, তাহলে ঠিক আছে। ওকে, এরপরে প্রশ্নে যাই আমরা। সেই প্রশ্নটা হচ্ছে কি, আমেরিকা যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষকে কি বলে? আমরা জানি যে কিছু কিছু রাষ্ট্র আছে যেখানে আইনসভা দুই ধরনের হয়। একটু আমরা আইনসভার বিষয়ে একটু ধারণা নেই। আইনসভা বা আইন বিভাগ, কিছু কিছু দেশে আইনসভা বা আইন বিভাগ দুই ধরনের হয়। একটু যদি খেয়াল করো, আইনসভা বা আইন বিভাগ একটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, আর একটা হচ্ছে কি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। ঠিক আছে, এক কক্ষ বিশিষ্ট আইনসভা, আর একটা হচ্ছে কি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। ওকে, এখানে এক কক্ষ বিশিষ্ট আইনসভা হচ্ছে একটি মাত্র কক্ষ থাকে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার মধ্যে একটি হচ্ছে নিম্ন কক্ষ, আর একটা হচ্ছে কি উচ্চ কক্ষ। দুইটা কক্ষ থাকে। হ্যাঁ, দুইটা কক্ষ থাকে, একটা হচ্ছে উচ্চ কক্ষ আর একটা কি নিম্ন কক্ষ। তো এক কক্ষ বিশিষ্ট আইনসভা আমাদের দেশে, বাংলাদেশে দেখা যায়। আমাদের দেশে বাংলাদেশ হচ্ছে ছোট একটা রাষ্ট্র, একটি কক্ষ মাত্র রয়েছে, এবং এই কক্ষের নাম হচ্ছে কি সংসদ, কি পার্লামেন্ট বা সংসদ। অন্যদিকে এমন কিছু দেশ আছে যেখানে দুইটা কক্ষ আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কি যে কংগ্রেস কংগ্রেস যেটা যুক্তরাষ্ট্রের কংগ্রেস নামের যেটা, সেটার একটা উচ্চ কক্ষ আর একটা নিম্ন কক্ষ। তো সিনেটকে বলা হচ্ছে কি যে কংগ্রেসের উচ্চ কক্ষ। ওকে, 15 নম্বরের উত্তর যাদের হয়েছে তোমরা আসলেই পড়াশোনা করেছো, নয়তো আন্দাজে লিখেছো। ওকে, তো এটা না পড়াশোনা না করে এটার উত্তর করাটা তোমাদের জন্য একটু টাফ হবে। ঠিক আছে, রিপন উত্তর হয়েছে, তহিদ উত্তর হয়েছে, এবং নদী ভাই বাংলায় বলেন একটু। হ্যাঁ, বাংলায় বলো। এই এই রাশেদ প্রামাণিক বাংলায় বলো, অনেকে ইংরেজি বুঝতেছে না। নদী উত্তর হয়েছে, এবং স্নেহা সুলতান উত্তর হয়েছে, এবং আলফি উত্তর হয়েছে, সুরাইয়া উত্তর হয়েছে। চমৎকার উত্তর হয়েছে। ওকে, মোহাম্মদ আহসান আহমেদ মুন্না বলছে আপা এখন
মোদি নানা সংসার নিয়ে ব্যস্ত আছে। এই মোদির নানা সংসার কেমনে করবে? বয়স্ক মহিলা একটা, বুড়া মহিলা একটা। মাদিবা আক্তার বলছে যে 15 এর ক। ফাহিমা ফামু বলছে ওকে, চমৎকার উত্তর হয়েছে। ওকে, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 16 নম্বর, দ্রুত আগাবো আমরা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা যিনি, তার নামে আমরা একটু আলোচনা করব। মন্টেস্কু। মন্টেস্কু হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা। আমরা এটা তো তোমরা পারবে, এটা আমি জানি যে তোমরা উত্তর করতে পারবে। মন্টেস্কু, তার একটা বই আছে, বইটার নাম বলো তো। তার বই বা গ্রন্থের নাম বলো। বই বা কি, তার যে বিখ্যাত একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থ কি আসলে বলো তো, তোমরা সেই গ্রন্থটার নাম বলো। আমি তোমাদের কাছ থেকে সেটাই জানতে চাই। ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে যেটা বোঝানো হয়েছে, সরকারের যে 3টি বিভাগ আছে, আমরা জানি সরকারের 3টি বিভাগ, একটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই যে 3টি বিভাগ, আইন, শাসন এবং কি বিচার, এই 3 বিভাগের ক্ষেত্রে যেটা ঘটে যে 3টি বিভাগ আলাদা আলাদা ভাবে যে স্বাধীন বা সার্বভৌম থাকবে, কোনো বিভাগ কোনো বিভাগের নাক গলাবে না বা হচ্ছে ইন্টারফেয়ার করবে না। 3টে বিভাগ সম্পূর্ণভাবে আলাদা থাকবে, স্বাধীন থাকবে, তখন সেটাকে আমরা বলি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। নরেন্দ্র মোদী শেখ হাসিনা ক্লাস করেন দুজন। এই এরপরে দেখো, দ্রুত 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 এটা কমেন্ট সেকশনে জানাও যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্টেস্কু, তার বিখ্যাত বইয়ের নাম কি? কে বলতে পারো দেখি? অলরেডি কেউ বলছে কিনা আমি একটু দেখি। উল্টাপাল্টা কমেন্টস করো না, একটু খেয়াল করো। দ্য স্পিরিট অফ লস, প্রিয়া ইসলাম দ্য স্পিরিট অফ লস এর কথা বলেছে। তো প্রিয়া ইসলাম বলেছে দ্য স্পিরিট অফ লস। ওকে, স্পিরিট অফ লস এর কথা বলেছে। অর্থাৎ হচ্ছে এই গ্রন্থটা হচ্ছে মন্টেস্কুর, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা। অর্থাৎ তিনিই বলছে যে সরকারের 3টি বিভাগকে আলাদাভাবে স্বাধীন করে দিতে হবে। ওকে, চমৎকার। ইটু চৌধুরী উত্তর করেছে এবং লস বানান ভুল হয়েছে, মাহির বানান ভুল হয়েছে। ল হবে না, লস হবে। ঠিক আছে, ওরা বুঝলে বুঝবে, না বুঝলে না বুঝবে। এটা কেন করবা? এটা করবা না। লস বানানটা ভুল হয়েছে, পাইমা পামো। লস হবে না, এল এ হবে। আর সম্রাট দেওয়ান উত্তর ভুল হয়েছে, স্পিরিট বানান ভুল হয়েছে। ঠিক আছে, স্পিরিট, SPIRIT। ওকে, বানানটা একটু দেখতে হবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। এটা একটা বহুপদী, সরি, এটা একটা তোমাদের একটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন অনেকটাই। এটা একটু খেয়াল করো যে নিচের উদ্দীপকটি পরে 17 এবং 18 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে। উদ্দীপকটা পড়ো এবং 17, 18 নম্বর প্রশ্নের উত্তর দাও। প্রথম উদ্দীপকটা হচ্ছে শাহিন খ নামক একটি রাষ্ট্রে বসবাস করেছে। এখানে রাষ্ট্রপতির নামমাত্র রাষ্ট্রপ্রধান। প্রধানমন্ত্রী সব বিষয়ে মুখ্য ভূমিকা পালন করেন এবং সরকারের শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে। তাহলে আমরা বললাম যে শাসন বিভাগ তার কাজের জন্য কোন বিভাগের নিকট দায়ী থাকে? আইন বিভাগের নিকট দায়ী থাকে। কোন সরকারে? সেটা হচ্ছে কি, কোন সরকারে? এটা তোমরাই উত্তর করো। ঠিক আছে, তোমরাই উত্তর করো। এটা কোন সরকারে শাসন বিভাগের নিকট আইন, মানে আইন বিভাগের নিকট শাসন বিভাগের দায়ী থাকে? ভেরি গুড, চমৎকার। 17 নম্বর উত্তর হয়েছে। রাশেদ উত্তর করেছে এবং নাম ছাড়া যে আছে সে উত্তর করেছে। তোমার নামটা কি? স্নেহা সুলতানা উত্তর করেছে 17 ঘ। ওকে, চমৎকার। এরপরের প্রশ্নে আমরা চলে যাই। তাহলে উত্তর যারা করেছো তোমাদের হয়েছে। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাই। উদ্দীপক একই। খ রাষ্ট্রের সরকার ব্যবস্থা নিশ্চিত হবে। অর্থাৎ এই ধরনের সরকার ব্যবস্থা কি নিশ্চিত হবে? জবাবদিহিতা, বিরোধী দলের মর্যাদা, ক্ষমতা স্বতন্ত্রীকরণ, কোনটা হবে? এটার উত্তরটা কিন্তু একটু টাফ হবে। ঠিক আছে, উত্তর করতে গেলে একটু কঠিন হবে। রিপন, তোমার উত্তর ভুল হয়েছে। স্পিরিট অফ লস হবে না, স্পিরিট অফ, SPIRIT হবে। ঠিক আছে, পাইমা পামু 18 নম্বরটা উত্তর করো। 17 হয়েছে তোমাদের। 18 নম্বর প্রশ্নটার উত্তর করো। রাধে শ্যাম যুক্ত হয়েছে আমাদের সাথে, ঘ বলেছে, অর্থাৎ 17 এর ঘ। 18 নম্বর কি হবে? সম্রাট দেওয়ান উত্তর হয়েছে তোমারটা। সাইফুলটা উত্তর হয়েছে। ইমনেরটা উত্তর হয়েছে এবং মাদিবা আক্তার 18 এর ক বলেছে। ফাহিমা ফাহম বলেছে ক। তার মানে কি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নিশ্চিত হবে বলেছে। দেখো, সংসদীয় সরকার ব্যবস্থায় আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো, আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে অথবা শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে। মানে এই যে দেখো, সংসদীয় সরকার ব্যবস্থা যেটা বলছে, এই যে এটা সরকার ব্যবস্থা, এটা আমরা জানি যে একটু আগে যেটা পড়ছো আর কি, সংসদীয় সরকার ব্যবস্থা তোমরা পড়ছো না? তো সংসদীয় সরকার ব্যবস্থায় কি হয়? সংসদীয় সরকার ব্যবস্থায় আইন বিভাগ এবং শাসন বিভাগ পরস্পর দায়ী থাকে। অর্থাৎ শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে। তাহলে যদি দায়ী থাকে, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি এটা বাস্তবায়ন করা এটা সম্ভব হবে না। সুতরাং এটা বাদ দিয়ে উত্তর বাকিটা হবে। তার মানে উত্তর হচ্ছে 1 আর 3। ওকে, ঘ। অর্থাৎ হচ্ছে এখানে উত্তর হচ্ছে গ। ওকে, যারা দেখো নাই তোমরা একটু দেখে নাও, উত্তর হচ্ছে গ। হার্ড কোয়েশ্চন না, এটা খুবই ইজি কোয়েশ্চন। কারণ সংসদীয় সরকার ব্যবস্থায় আইন বিভাগ শাসন বিভাগের নিকট দায়ী থাকে, সরি, শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে। তো যেহেতু একটা বিভাগ আরেকটা বিভাগের নিকট দায়ী থাকে, তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে আমরা একটু আগে যেটা পড়ছি আর কি,
তিনটি বিভাগ আলাদা থাকবে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ আলাদা থাকা মানে হচ্ছে সেটা ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির বাস্তবায়ন হওয়া। যদি আইন বিভাগ শাসন বিভাগ একটা আরেকটার উপর ডিপেন্ডেন্সি তৈরি করে, যেমন শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে, তাহলে সেটা কি স্বতন্ত্রীকরণ হবে? হবে না। সুতরাং এই বাকিগুলো উত্তর হবে। এরপরের প্রশ্নে আমরা যাই, সংবিধানের অভিভাবক কে? আমরা জানি যে সংবিধানটাকে রক্ষার দায়িত্বে থাকে একটি প্রতিষ্ঠান, যেটাকে আমরা জানি যে রাষ্ট্রের মধ্যে স্বাধীন, প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে স্বাধীন করে দেওয়া হয় সেই বিভাগটাকে। সেই বিভাগটা কোন বিভাগটা হবে বলতো? কোন বিভাগ? সংবিধানের অভিভাবককে, মানে সংবিধানকে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, বা সংবিধান বাই বাই কি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হতে পারে জান্নাত? আমি জানি না। তৌহিদুল ইসলাম বলেছে ঘ। ওকে, 19-এর ঘ বলেছে। ওকে, 19-এর ঘ বলেছে, তার মানে 19-এর সামরিক বাহিনী। এই সেনাবাহিনী পারলে সংবিধান বাতিল করবে, যে সংবিধান রক্ষা করবে না। সংবিধানের অভিভাবক মানে হচ্ছে সংবিধানের রক্ষক। দেখো, যখন 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসু আপা পালাইছে, হ্যাঁ, হাসু আপা যখন দেশ ছেড়ে পালাইছে, তখন কিন্তু মানে সব এই দুই বিভাগ অকার্যকর হয়ে গেছে, বুঝছো? কারণ হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা, আমাদের দেশ তো সংসদীয় সরকার ব্যবস্থার দেশ, তাই না? সংসদীয় সরকার ব্যবস্থায় যদি প্রধানমন্ত্রী পালায় বা প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে, তাহলে আইনসভা ভেঙে যায়, তাহলে এটা অকার্যকর হয়ে গেছে। প্রধানমন্ত্রী যদি মানে সরে যায়, তাহলে মন্ত্রী পরিষদ অকার্যকর হয়ে যায়, তাহলে শাসন বিভাগের একটা বিশাল অংশ অকার্যকর হয়ে যায়। শুধু কার্যকর ছিল কে? রাষ্ট্রপতির পদ। রাষ্ট্রপতির পদটা কার্যকর ছিল এবং রাষ্ট্রপতি পদে ছিল, এবং এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো রাষ্ট্রপতি কোনোভাবেই সংবিধানের অভিভাবক না, তিনি নিজেই সংবিধানের দ্বারা মানে একটা পদ পেয়েছে, রাষ্ট্রপতির পদ পেয়েছে। তার মানে হচ্ছে সামরিক বাহিনীর দিক থেকেও সেনাবাহিনী কোনো সামরিক বাহিনী কয়টা? তিনটা না? সেনা, নৌ এবং বিমান বাহিনী। অর্থাৎ সামরিক বাহিনী কখনো সংবিধানকে রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখে না বা রক্ষা করে না, বুঝছো? তো এই জায়গাটাতে হাসান আহমেদ মুন্না, 19-এর গ। ওকে, যারা উত্তর করেছো তোমরা, তাহলে উত্তর হয়েছে। আমি এটা আর ব্যাখ্যা দিচ্ছি না। সামরিক বাহিনী বলতে সেনা, নৌ, বিমান বাহিনীকে বোঝায়। এরা কোনোভাবে সংবিধানের অভিভাবক হতে পারে না। সংবিধানের অভিভাবক হচ্ছে বিচার বিভাগ। এবং এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে কি, সংবিধানের অভিভাবকের পাশাপাশি মানুষের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে এই বিভাগটা কাজ করে, অর্থাৎ বিচার বিভাগটা কাজ করে। আবার বলছি, মানুষের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, তোরা যদি প্রোফাইলে পিকচার প্লাস সায়েন্স ফ্ল্যাগ লাগাস, তোরা বাংলাদেশে থাকিস। এই রাশেদ প্রমাণিক, আমি তোমাকে ব্লক করে দিব। স্যার আপনার যে আফা লাগে জানতাম না। কেন তুমি জানতে না কেন? স্যার আজকে কয়টা করাবেন এমসিকিউ? আমরা আজকে 25টা মতো করবো, আর বেশি করবো না, ঠিক আছে? 5টা মতো করবো, আমরা শেষ করে দিব। 8-10 মিনিট মতো তোমাদের সাথে আছি। স্বামীমের দেশে আইন সবকিছুর ঊর্ধ্বে। কেউ আইন লঙ্ঘন করলে তাকে শাস্তি পেতে হয়। উদ্দীপকে বর্ণিত স্বামী এর দেশের বিদ্যমান আছে, কি বিদ্যমান আছে? এইগুলোর উত্তর, বাকি 5টার উত্তর তোমরাই করবা, আমি শুধু উত্তরগুলো দেখবো তোমাদের। ওকে, সামরিক বাহিনী দেশ রক্ষা করে। ভাই আমার কমেন্ট, এই দীপ তালুকদার। আচ্ছা দীপ তালুকদার, আমি তোমার কমেন্টটা পড়ে দিলাম। ওকে দীপ তালুকদার, সরি, আমি তোমার কমেন্ট এর আগে দেখি নাই, আমি প্রথম দেখছি তোমারটা। ওকে, সামরিক বাহিনী দেশ রক্ষা করে। হ্যাঁ, দেশ রক্ষা বলতে দেশের সার্বভৌমত্ব রক্ষা করে। রাধে শ্যাম বলছে 30। আচ্ছা 30 কি? 30টা না, 30টা কিভাবে পড়াবো? আচ্ছা 20-এর গ বলছে। আচ্ছা ওকে, এখানে মানুষের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে বিচার বিভাগের দায়িত্ব থাকে। ওকে ফাইন। নীল আকাশ বলছে গ। ইটু চৌধুরী গ বলছে সুশাসন। আচ্ছা চমৎকার চমৎকার, উত্তর হয়েছে। আগলিমা জান্নাত উত্তর হয়েছে। বাকিরাস শরীফাতুন নেসা উত্তর হয়েছে। ইমন উত্তর হয়েছে। রাশেদ প্রমাণিক উত্তর ভুল হয়েছে। এমনি ঝগড়া লাগাইতে পারো যে উত্তরটা একটাও সঠিক দিতে পারো না, এগুলো কি করতেছো যে তুমি? হ্যাঁ, তুমি না ভেট বেসের স্টুডেন্ট? এই রাশেদ প্রমাণিক, তোমার পরীক্ষা এগুলো তো পড়ানো হয়েছে, এই অধ্যায়টা পুরোটাই পড়াইছি না? পড়াশোনা করো, পড়াশোনা করো, ঝগড়াঝাটি বাদ দিয়ে পড়াশোনা করো। সাইফুল ইসলাম উত্তর করেছে। সাইফুল ইসলাম উত্তর হয়েছে তোমারটা সুশাসন হবে। এবং হচ্ছে সাদিয়া একটা যারা উত্তর করেছে সুশাসন, তোমাদের সবারই উত্তর হয়েছে। এবং বাকি যারা উত্তর করেছে, কেন বাকি অপশন গুলো হবে না সেটা আমি বলি। কারণ হচ্ছে স্বাধীন বিচার বিভাগ থাকলেও যে অনেক সময় আইন মানে অনেকে লঙ্ঘন করে ফেলে, এবং অনেকে দেখা যায় কি যে সুশাসন না থাকলে স্বাধীন বিচার বিভাগ অকার্যকর হয়ে পড়ে। আর রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে যে বিচার প্রতিষ্ঠা হবে সেরকম না, সুশাসনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। মানে এগুলো সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে সুশাসন। সুশাসন থাকলেই সব প্রতিষ্ঠা হবে। সুশাসন থাকলে কি হবে? সব প্রতিষ্ঠা হবে। এই জন্য সুশাসনের বিষয়টা এখানে আসবে। এরপরে এটা একটা উদ্দীপক, এটাও তোমরা পরে উত্তর দাও। ওকে, ও নো নট দ্যাট।
আচ্ছা, এখানে এই ইংলিশ ম্যানের মুখ দিয়ে কথা বের হয়ে যায়। আচ্ছা, ইংলিশ ম্যানের মুখ দিয়ে। আচ্ছা, নদী চৌধুরী এবং হচ্ছে নেহরুন নাজনীন ঝগড়া করলে মন ভালো থাকে। তুমি কি নিয়মিত ঝগড়া দাও? হ্যাঁ, নদী চৌধুরী এটার সাথে সম্মত জানাচ্ছে, একমত তারা। মানে ঝগড়া পার্টি পার্টি সবগুলো আজকে ক্লাসের মধ্যে চলে আসছে। ওকে, এখানে নামটা নাই, ওর নাম কি জিজ্ঞেস করতে চাই একজন। কিরে তোমরা ক্লাস করো? আচ্ছা, ঝগড়া করলে মনে আঘাত লাগে। আচ্ছা, তোমার মন এতই দুর্বল। ওকে, এটার উত্তর করো দ্রুত। এটা উদ্দীপক অনুচ্ছেদটা হচ্ছে ক রাষ্ট্রের শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে এবং সংবিধান অলিখিত, অপরদিকে বি রাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয় এবং জনগণের দ্বৈত নাগরিকত্বের অধিকারী। এখানে দুই ধরনের রাষ্ট্রের কথা উল্লেখ করেছে। একটা হচ্ছে মানে মানে এক কেন্দ্রিক রাষ্ট্র, যেটাকে আমরা বলি এক কেন্দ্রিক, একটা মাত্র কেন্দ্র, এক কেন্দ্রিক রাষ্ট্র। অন্যদিকে আর একটা হচ্ছে কি যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। ঠিক আছে, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র আর একটা হচ্ছে এক কেন্দ্রিক রাষ্ট্র। এখানে যেটা বলছে যে উদ্দীপকে ক রাষ্ট্রের সরকার প্রধান কে? আচ্ছা, ক রাষ্ট্রের শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে। আচ্ছা, এটা হচ্ছে দেখো যে তোমার জনগণ দ্বৈত নাগরিকত্ব যেটাতে আছে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয়, এটা আরেকটা যেটা আছে এটা এক কেন্দ্রিক, অন্যদিকে এটা সংসদীয়। বুঝছো, এটা একদিকে সংসদীয় আর অন্যদিকে এক কেন্দ্রিক। তাহলে এখানে দেখো সংবিধান, আচ্ছা অলিখিত বলছে, অলিখিত। আচ্ছা, অলিখিত কিন্তু যে তোমার শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে এবং সংবিধান অলিখিত। আচ্ছা, ওকে, এটা কমপ্লিকেটেড প্রশ্ন, তোমরা পারবে আশা করি। এই যে দীপ তালুকদার উত্তর করেছে, প্রধানমন্ত্রীর কথা বলেছে, উত্তর হয়েছে তোমার, উত্তর হয়েছে প্রধানমন্ত্রী থাকবে এখানে। ঠিক আছে, সরকার প্রধান বললেই প্রধানমন্ত্রীর কথা আসবে। ওকে, সরকার প্রধান বললে এটা প্রধানমন্ত্রীর কথা আসবে। 21-এর রাষ্ট্রপতি হবে না, এই রাষ্ট্রপতি হবে না। যারা উত্তর করছো ক বলছো তোমরা, তোমাদের উত্তর ভুল হয়েছে। ওকে, এরপরে প্রশ্ন আমরা আজকে 25টা পূর্ব বলছি এবং 25টা, আমরা 22টা অলরেডি চলে আসছি। ক রাষ্ট্রের শাসন, এটাও উদ্দীপক একই। উদ্দীপকে বি রাষ্ট্রটির সরকার ব্যবস্থা কি ধরনের? আমি তোমাদেরকে একটু আগে উত্তর দিয়ে ফেলেছি এটা, তোমরা আশা করি এটার উত্তরটা সঠিকভাবে দিবে। এটা কি ধরনের সরকার ব্যবস্থা বলো তো? এটা কি ধরনের সরকার ব্যবস্থা? বি রাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয় এবং জনগণ দ্বৈত নাগরিকত্বের অধিকারী। এটা কি ধরনের সরকার ব্যবস্থা বলো? 22-এর খ বলেছে যুক্তরাষ্ট্রের। ভেরি গুড। ওকে, ইমন বা বলেছে। আচ্ছা, তানিশা তানু বি বলেছে। হুসাইন মোহাম্মদ কবির উত্তর করেছে বি যুক্তরাষ্ট্রীয়। স্যার বাংলাদেশের সংবিধান তো লিখিত, তাইলে হবে কেমনে? লিখিত হোক বা অলিখিত হোক সমস্যা নাই। বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধান লিখিত, এটা বাংলাদেশ হবে না কিন্তু সংসদীয় হবে ঠিকই। অর্থাৎ সংসদীয় সরকার ব্যবস্থার মধ্যে যে লিখিত সংবিধান থাকতে হবে এরকম কোনো কথা নাই। ঠিক আছে, যেমন ধরো তোমরা ইংল্যান্ডের সংবিধান, ইংল্যান্ডের রাজা বা রানীর কথাই হচ্ছে শেষ কথা। ওকে, সোরাইয়া পারভিন অর্থাৎ রাইসা উত্তর করেছে, দুই বলেছে, যুক্তরাষ্ট্র বলেছে। ওকে, সম্রাট দেওয়ান উত্তর করেছে, উত্তর হয়েছে সবার। যারা উত্তর করেছো যে রাষ্ট্র তোমার যুক্তরাষ্ট্রীয়, তোমাদের সবার উত্তর হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাই, আমরা আর মাত্র 2টা প্রশ্ন দেখবো। রাষ্ট্রকেন্দ্রিক সম্প্রসারিত রূপ, এটার উত্তরটা তোমাদের একটু করতে হবে। আমরা যদি একটু দেখি, রাষ্ট্রের ক্ষুদ্র পর্যায়ে হচ্ছে কি, মানে রাষ্ট্রের থেকে ক্ষুদ্র পর্যায়ে হচ্ছে সমাজ, সমাজের ক্ষুদ্র পর্যায়ে হচ্ছে কি পরিবার, তাই না? পরিবার। তাহলে তোমরাই উত্তর করো যে রাষ্ট্র কোনটি সম্প্রসারিত, মানে পরিবারের থেকে বড় হচ্ছে সমাজ, সমাজের চেয়ে বড় হচ্ছে রাষ্ট্র। তার মানে হচ্ছে পরিবারের সম্প্রসারিত রূপ হচ্ছে কি যে রাষ্ট্র। আশা করি তোমরা এটার উত্তর দিতে পারবে। গ বলেছো, সমাজ বলেছো, যারা ভুল হয়েছে। দীপ তালুকদার ভুল হয়েছে। পাইমা পামু উত্তর হয়েছে তোমার পরিবারের কথা হয়েছে। নদী উত্তর ভুল হয়েছে। হুসাইন উত্তর হয়েছে তোমার নীলাকাশ উত্তর ভুল হয়েছে। এবং সিজুকা, আচ্ছা সিজুকা উত্তর হয়েছে তোমার। এবং তহিদুল ইসলাম উত্তর হয়েছে। সুমাইয়া আওলাদা উত্তর হয়েছে। আরো যারা উত্তর পরিবার বলেছে তোমাদের উত্তর হয়েছে। ওকে, এরপরে আমরা একদম শেষের আগেরটা আসছি। এটা একটা উক্তি, এটা তোমরা জানো সবাই, এটা বিখ্যাত একটা উক্তি। ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। ওকে, উক্তিটি কার? এটি কার উক্তি বলো? এটা কার উক্তি? এটা তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও। ওকে, 24 নম্বরের উক্তিটা তোমরা সবাই পারার কথা, কারণ এটা বহুল ভাবে প্রচলিত একটা উক্তি এবং এই উক্তিটা বিশেষত আমেরিকার একজন প্রাক্তন প্রেসিডেন্টের উক্তি। তোমরা এটার উত্তর আশা করি পারবে। একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও, যেহেতু আমাদের আর 2 মিনিট আছে মাত্র, আমরা 9টায় শেষ করে দিব।
আর একটা এমসিকিউ আমরা দেখব, এখান থেকে আমরা ক্লাসটা সমাপ্তি ঘোষণা করব। ওকে, অলরেডি উত্তর করেছে অনেকে। আব্রাহাম লিঙ্কনের কথা নদী চৌধুরী বলেছে। এটা তোমরা হচ্ছে গণতন্ত্র জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন ব্যবস্থাকে গণতন্ত্র বলা হচ্ছে, ঠিক আছে। এবং রাধে শ্যাম ওয়াশিংটনের কথা বলেছে, উত্তর ভুল হয়েছে। এবং যারা ওয়াশিংটনের কথা বলছো, আব্রাহাম লিঙ্কনের কথা না বলে তোমাদের উত্তর সবারই ভুল হয়েছে। তাহলে এটার উত্তর কি হবে? আব্রাহাম লিঙ্কনের কথা আসবে, ঠিক আছে। এটা বিখ্যাত একটা উক্তি তার। এটা অনেক সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা চাকরি পরীক্ষা বা অন্যান্য সময় ভাই বা বোর্ডেও অনেক সময় অনেক স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা হয় যে এটা কার উক্তি, কারণ এটা খুবই জনপ্রিয়। ওকে, আমার এই না লেট আসতেছে, আমি আউন্স করব না। তোমার ওই নে নেট ডিস্টার্ব থাকলে সেখানে দেরিতে আসবে, বুঝতে পারছো? তোমার ওই নে নেট ডিস্টার্ব করলে কি আসবে? এ হচ্ছে প্রিয়া ইসলাম, তোমার বাড়ি কোথায় জানো? আমি ভুলে গেছি। নেত্রকোনা, হ্যাঁ নেত্রকোনা। তো তুমি ওইখানে নেট কানেকশন ঠিক নাই, সুতরাং তোমার এখানে ভুল আসছে, ঠিক আছে। ওকে, এখানে যেটা বলছি যে গণতন্ত্রের বিষয়, এটা বরিশাল বোর্ডে 2017 সালে একটা প্রশ্ন। তো গণতন্ত্র এটা ওইটার আর কি, হ্যাঁ ওইটার হচ্ছে বাংলা, ওটার বাংলা, এটা তোমরা পারবা। এরপরের প্রশ্নটা আমরা আরেকটা প্রশ্ন দেখে ফেলি, সেটা হচ্ছে কি, যে রাষ্ট্রের চরম ক্ষমতা রাজা বা রানীর হাতে ন্যস্ত থাকে তাকে কি বলে? আজকে আমার কমেন্ট পড়ার জন্য দীপ তালুকদার, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম ওয়েলকাম। ওকে, রাইসা বলছে থ্যাংক ইউ স্যার আমার নামটা মনে রাখার জন্য। আমি আর নাম মনে রাখতে পারি না, এটা আজকের দিনের জন্য মনে আছে আর কি, পরবর্তীতে ভুলে যাব। ওকে, নাহরুন নাজনীন বলেছে সুমাইয়া হলদার উত্তর হয়েছে। এটার উত্তর করো, 26 নাম্বারটা উত্তর করো। এবং 26 নম্বরের বাইরেও কিন্তু আরো আমাদের এমসিকিউ আছে, বাট আমরা আজকে পড়বো না আর, কারণ একদিনে সব পড়ে ফেললে তো আর পরবর্তী সময়ে আমাদের বোরিংনেস কাজ করবে, ঠিক আছে। তো অনেক স্টুডেন্ট ছিল অনেকক্ষণ ধরে, তোমরা যারা যে কয়জন শিক্ষার্থী আমাদের ক্লাসটা করেছো, তোমাদের উত্তরোত্তর সাফল্যতা কামনা করি। এবং যারা এই উত্তরটা দিতে পেরেছো, তোমাদেরকে বলবো রাজতন্ত্রের মধ্যে রাজা বা রানী, রাজতন্ত্র আমরা বলছি যে রাজতন্ত্রের মধ্যে দুই ধরনের আছে, একটা হচ্ছে অসীম আর একটা হচ্ছে কি সসীম। ওকে, তো সসীম রাজতন্ত্রের মধ্যে রাজারা হয়তো বা নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয় না, কিন্তু চরম ক্ষমতার অধিকারী হয় অসীম রাজতন্ত্রের ক্ষেত্রে। তো এটা আমি প্রথমেই বলছিলাম তোমাদেরকে যখন ক্লাস শুরু করেছি। উত্তর যারা রাজতন্ত্র দিয়েছো তোমাদের হয়েছে ইয়েস ইমন, তুমি এর ভাঙাচ্ছ কেন? এই একদিন সব পড়ে ফেললে পরে সব ভুলে যাবে। হ্যাঁ নারুন নাজনীন, আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। এবং এই অধ্যায়ের ডিটেলস ক্লাস পেতে চাইলে আমি তোমাদেরকে বলবো, আমাদের পড়ালেখার যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসগুলো পাবে। ওকে, ইউটিউব সার্চ পড়ালেখা। আমি একটা কমেন্ট সেকশনে দিয়েছি, স্যার আমি পরের ক্লাস কমেন্ট করব স্যার, তাহলে আবার মনে ভরে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে, সি ইউ লেটার ভাই, আমার বাড়ি সিলেট। ওকে দীপ তালুকদার, ওকে আল্লাহ হাফেজ ভাই, নেক্সট ক্লাস আবার দেখা হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আবার দেখা হবে। এবং আজকের মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমাদের পড়ালেখার সিভিক্স ইনস্ট্রাক্টর, তোমাদের সাথে আমি ছিলাম এতক্ষণ, তোমাদের রাসেল স্যার। ওকে, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। এবং আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।